দুপুরবেলা হাঁটতে হাঁটতে ফুলতুলি গ্রামের ভিতরে এসে ঢুকে পড়ে এক তান্ত্রিক, কিন্তু বেশ খানিকটা হাঁটার পরেও সে কোনো মানুষ দেখতে পায় না। বুঝলাম না, হঠাৎ করে এই গ্রামের মানুষগুলো কি হাওয়া হয়ে গেল নাকি? এত পথ হেঁটে এলাম, অথচ কারো সাথে দেখা হলো না। কিন্তু আমার যে কারো সাথে দেখা হওয়াটা অত্যন্ত জরুরি। কে আপনি তান্ত্রিক? আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি অনেক দূর থেকে এসেছি রে। আচ্ছা, তোদের গ্রামে কোনো লোক দেখতে পাচ্ছি না কেন? সবাই গেল কোথায়? দুপুরবেলা তো সবাই কাজকর্মে ব্যস্ত আছে, এই কারণেই হয়তো কাউকে দেখতে পাচ্ছেন না। সে যাই হোক না কেন, আমি তোদের গ্রামে বেশ কিছুদিন থাকবো। ভাবছি এই নদীর পাড়ে কোনো এক গাছের নিচে আস্তানা পেতে বসবো। তুই বরং গিয়ে গ্রামের সবাইকে আমার কথা বলে দে। মালতী নামের ওই মহিলা আর কোনো কথা না বলে কলসি ভর্তি জল নিয়ে ব্যস্ত পায়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে ফিরেই মালতী তার স্বামী মোহনকে সব কথা খুলে বলে। কি বলছো তুমি এইসব? তার মানে আমাগো গ্রামে এক তান্ত্রিক আস্থানা গেড়েছে? নয়তো আর বলছি কেন, ওই তান্ত্রিককে দেখে আমার মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না। ও নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করার জন্য এসেছে। এ তো মোটেও ভালো কথা না। তাহলে তো গ্রামের লোকজনরে নিয়া যেই করেই হোক ওই তান্ত্রিক রে দ্রুত এই গ্রাম থেকে তাড়াইতে হইব। হ্যাঁ, আমিও তো এই কথাই বলছি, যা করার দ্রুত করো, তা না হলে বড় কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বিষয়টা দেখতাছি। এদিকে তান্ত্রিক নদীর পাড়ে একটা গাছের নিচে বেশ ভালোভাবে আস্তানা পেতে বসে। যাক, অবশেষে গ্রামে থাকার মতো একটা জায়গা করতে পারলাম। মনে হচ্ছে এবার কয়েক বছর এখানে দিব্যি আরামে কাটিয়ে দিতে পারবো। দিনের বেলা আমি মানুষদেরকে সাহায্য করব, আর রাতের বেলা হবে ঠিক এই সময় গ্রামের কিছু লোক আর মোড়লকে নিয়ে মোহন ওই গাছের নিচে এসে উপস্থিত হয়। এত লোককে একসাথে দেখে তান্ত্রিক ভীষণ চমকে যায়। দেখেন মোড়ল সাহেব, দেখেন ওই গাছের নিচে তান্ত্রিক বইসা আছে। মালতী ওর কথাই কইছিল। এ কি, তোমরা এমন দল পাকিয়ে আমার কাছে এসেছো কেন? তার আগে বলুন তান্ত্রিক, আপনি কেন আমাদের গ্রামে এসে আস্তানা গেড়ে বসেছেন? এখানে আস্তানা করার জন্য আপনি কি কারো অনুমতি নিয়েছেন? আমি তান্ত্রিক, কোথাও আস্তানা করতে আমার কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ও আচ্ছা, তাই বুঝি। তবে এই গ্রামে আস্তানা করতে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। আপনি অনুমতি না নিয়েই কাজটা করে ফেলেছেন, তাই এই গ্রামে আমরা আপনাকে থাকতে দিতে পারছি না। তুই কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তাড়িয়ে না, বরং আমি আপনাকে ভালোই ভালো যেতে বলছি। যদি এর উপর আবার কথা বলেন, তাহলে ওরা সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এই গ্রাম থেকে বের করে দিবে। তান্ত্রিক বুঝতে পারল এখানকার অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তাই কোনো মতে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু গ্রাম থেকে বের হতেই তার মুখে এক ভীষণ বিরক্তি ভাব দেখা যায়। তার চোখ মুখ রাগে ক্ষোভে কাঁপতে থাকে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওরা আমাকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি ওদেরকে ওই গ্রামে সুখে থাকতে দেব না। আমি আমার ডাইনিকে এই মুহূর্তে ছেড়ে দিয়ে গেলাম। বলতে না বলতেই তান্ত্রিকের হাতে থাকা পোটলার ভিতর থেকে একটা ডাইনির কালো ছায়া বের হয়ে আসে। সেটা একটু একটু করে তান্ত্রিকের চারপাশে ঘুরতে থাকে। তান্ত্রিক যেন তখন অট্টহাসিতে ফেটে পড়ে। আমার শক্তি, আমার ডাইনি, তুই আজ থেকে এই গ্রামে পড়ে থাকবি।
এই গ্রামের একটা লোককেও শান্তিতে থাকতে দিবি না। তোর না অনেক তৃষ্ণা, তুই একটা একটা করে এই গ্রামের লোককে শেষ করতে থাক। ওদের রক্ত দিয়ে তুই নিজের তৃষ্ণার নিবারণ কর। হা 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 হা। আহ হা 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 হা। বলতে না বলতেই ওই ডাইনির কালো ছায়া আরো জোরে জোরে বন বন করে তান্ত্রিকের চারিদিকে ঘুরতে থাকে। তারপর এক সময় হাওয়ায় ভ্যানিশ হয়ে যায়। তান্ত্রিকও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘন গভীর জঙ্গলে মিলিয়ে যায়। এরপর এক এক করে কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালবেলা রতন নামে এক লোক মোড়লের বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে আসে। এ কি রতন, কি হয়েছে তোর? তুই এমন কান্নাকাটি করছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে মোড়ল সাহেব, আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কাকে নিয়ে বাঁচবো, কিভাবে বাঁচবো? আমাকে বাঁচান মোড়ল সাহেব, আমাকে বাঁচান। আহা, এমন করে বললে আমি কিভাবে বুঝবো? তুই একটু শান্ত হ, তারপর আমাকে সবটা খুলে বল। মোড়ল সাহেব, আজ ভোর রাতে আমার মেয়েকে কেউ একজন নিয়ে গেছে। কি বলছিস এসব? তোর মেয়েকে কে নিয়ে যাবে? ওকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপর আমি ঘর থেকে বাইরে বের হতেই দেখতে পাই উঠোনের ওপর ফোঁটা ফোঁটা রক্ত। রক্ত ধরে ধরে এগিয়ে যেতে থাকি। কিছুটা সামনে যেতেই দেখতে পাই আমার মেয়ের মৃতদেহ পড়ে আছে, আর গোটা শরীর রক্ত শূন্য ফ্যাকাশে সাদা হয়ে গেছে। কি সর্বনেশে কথা! এই কাজ কে করলো? কে এত বড় নির্দয় পাষাণ হতে পারে? আমি কিছুই বুঝতে পারছি না মোড়ল সাহেব, এখন আমার কি হবে? আপনি অপরাধীকে শাস্তি দিন মোড়ল সাহেব, শাস্তি দিন। তুই একটু শান্ত হ রতন, আমি দেখছি কি করা যায়। সেদিন সন্ধ্যার আগে আরো দুজন মানুষের মৃতদেহ পাওয়া যায় বনের পাশে। সেই দুজনও ঠিক একই রকম ভাবে রক্তশূন্য ফ্যাকাশে অবস্থায় পড়েছিল। এই দেখে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ করে আমাদের গ্রামের ওপর এ কোন বিপদ ঘনিয়ে এলো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। এক এক কইরা মানুষ মরতে শুরু করেছে। জানি না সামনে আরো কত মানুষকে হারাইতে হইব। অভিশাপ লেগেছে গো, অভিশাপ। গোটা গ্রামের ওপর অভিশাপ লেগেছে। যে কইরেই হোক এই বিপদ থেকে বাঁচার একটা উপায় বাইর করতেই হইব। কি কারণে মানুষগুলা মারা যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সে যাই হোক না কেন, তুমি এখন বাড়ি থেকে একদমই বের হবে না। সাবধানে থাকতে হবে সব সময়। সেদিন ভর সন্ধ্যাবেলা বনের ভেতর থেকে কাজ ছেড়ে ফিরছিল দুটো লোক। ইতিমধ্যে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। দুটো লোক যতটা সম্ভব ব্যস্ত পায়ে হেঁটে আসছিল। তোকে তো এত করে বললাম যে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আরে যে কাজ করতে গিয়েছি সেটা না করে কিভাবে ফেরত আসি বল? হ্যাঁ, এখন রাতের বেলা ওই অজানা আতঙ্কের হাতে নিজের প্রাণটা গেলেই হলো। আরে শুধু শুধু বিপদের কথা বলে ভয় বাড়াস না। চল তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। ওরা বেশ খানিকটা দূরে হেঁটে চলে আসে। ঠিক এই সময় দেখতে পায় একটা কালো ছায়ামূর্তি ওদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। ভাই, সামনে তাকিয়ে দেখ, মনে হচ্ছে কেউ আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার মানে কি এটাই সেই আতঙ্ক যে আমাদের গ্রাম থেকে মানুষগুলোকে মেরে ফেলছে? আমি কিছু জানি না। এখন ওর হাত থেকে কিভাবে আমরা বাঁচবো সেই চিন্তা কর। এখানে দাঁড়িয়ে থাকলে ওর হাতে মরতে হবে। চল আমরা এখান থেকে ছুটে পালিয়ে যাই। বলতে না বলতেই লোক দুটো ছুটতে শুরু করে, কিন্তু ওই ডাইনির কালো ছায়া এক লোকের ভিতরে বিদ্যুতের বেগে মিলিয়ে যায়। এর সাথে সাথেই লোকটা ছটফট করতে করতে মারা যায়। অন্য লোকটা তখন দিক বেদিক হারিয়ে ছুটছে, কিন্তু বেশি দূর ছুটে সে বাঁচতে পারল না। তার আগেই বাকি লোকটার মতো তারও মৃত্যু হলো।
পরদিন সকালে মোড়ল সাহেবের সাথে কথা বলে মোহন এক অন্য তান্ত্রিককে ডেকে নিয়ে আসে। তারপর তার কাছে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিন। অল্প দিনে আপনাদের গ্রামে কি অন্য কোনো তান্ত্রিক এসেছিল? না না, এমন কোনো তান্ত্রিক কখনো তো আসে নাই। ও হ্যাঁ হ্যাঁ, একবার এক তান্ত্রিক এসেছিল। হ্যাঁ তান্ত্রিক, একবার একজন তান্ত্রিক এসেছিল। সে নদীর পাড়ে একটা গাছের নিচে আস্তানা গেড়ে বসেছিল, কিন্তু তাকে দেখে বড় অস্বাভাবিক লাগছিল আমাদের। তাই আমরাও তাকে জোর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেই। এমন কিছু একটার সন্দেহ করছিলাম আমি। ওই তান্ত্রিকই আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই ডাইনিকে ছেড়ে দিয়ে গেছে। এই ডাইনি এক এক করে গোটা গ্রামের সব মানুষকে মেরে ফেলবে। কিন্তু তান্ত্রিক, ওকে আটকানোর কি কোনো উপায় নেই? আমরা কি এমন করে মরতে থাকবো? চিন্তা করবেন না মোড়ল সাহেব, আমি যখন চলে এসেছি তখন ওই তান্ত্রিক আর তার ডাইনিকে আমি ঠিক আটকে দেব। সেদিন রাতের বেলা গ্রামের মাঝামাঝি জায়গায় এই তান্ত্রিক এক মস্ত বড় যজ্ঞের আয়োজন করে। গ্রামের সব লোকেরা জড়ো হয়ে এই যজ্ঞ দেখতে থাকে। তান্ত্রিক মন্ত্র পড়ে আগুনের ভিতরে কিছু একটা ছুঁড়ে মারে। সাথে সাথে আগুনের লেলিহান শিখা আরো বড় হয়ে যায়। আর ঠিক তখনই ওই ডাইনির কালো ছায়ামূর্তি আগুনের পাশে এসে ঘুরতে থাকে। কে তুই? কেন ক্ষতি করছিস এই গ্রামের মানুষদেরকে? আমি তো কেবলই আমার তৃষ্ণা মেটাচ্ছি। আমার আরো অনেক তৃষ্ণা মেটানো বাকি। এই গ্রামের সব মানুষের রক্ত আমি পান করব। কাউকে আমি বাঁচতে দেব না। তবে রে, এই মর। এই বলে তান্ত্রিক তার হাত থেকে একটা আলো বের করে, আর সেই আলোর শিখা গিয়ে ওই ডাইনির গায়ে পড়ে। সাথে সাথে ডাইনি একটা আলোর ঝলকানি দিয়ে তান্ত্রিকের পোটলার ভিতরে ঢুকে যায়। এবার আমাকে আমার নিজের পোষা ডাইনিকে বের করতে হবে, যে আমার হয়ে আমার কাজ করে দেবে। দুষ্ট তান্ত্রিক, এবার তোর শেষ হবার সময় হয়েছে। বলতে না বলতেই তান্ত্রিকের পোটলার ভেতর থেকে অন্য একটা ডাইনির ছায়ামূর্তি বেরিয়ে আসে, আর সে তান্ত্রিকের চারপাশে কয়েকবার ঘুরে বাতাসে মিলিয়ে যায়। অন্যদিকে গ্রামের শেষ প্রান্তে বনের ভিতরে সেই দুষ্ট তান্ত্রিক বসে যজ্ঞ করছে। ঠিক তখনই তার সামনে সেই ডাইনির ছায়ামূর্তি এসে হাজির হয়। আমার পোষা ডাইনি, তুই চলে এসেছিস। নিশ্চয়ই আজকের মতো তোর কাজ শেষ। আমি জানতাম তুই এক এক করে ওই গ্রামের সব মানুষকে মেরে ফেলতে পারবি। সেই কাজ তুই শুরু করে দিয়েছিস। আমাকে ওই গ্রামে থাকতে দিল না। এবার দেখ কেমন লাগে। এ কি, তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? দূরে সরে থাক, দূরে সরে থাক বলছি। সরে যা, এখান থেকে সরে যা। তার শরীর থেকে ডাইনিটা বের হয়ে বার কয়েক চক্কর দিয়ে ওখান থেকে চলে যায়। সেই সাথে সাথে গোটা ফুলতলি গ্রামের মানুষ ওই দুষ্ট তান্ত্রিক আর তার ডাইনির হাত থেকে চিরতরে রক্ষা পেয়ে যায়।